রাতে ফাঁকা পাহাড়ি রাস্তা, চারিপাশে কুয়াশা। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর তুমি একা একটা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছ। কিন্তু যদি হঠাৎ বুঝতে পারো তুমি একা নও, নৈনিতালের এক রাইডার, যাকে বারবার বারণ করা হয়েছিল সেই রাস্তায় না যেতে, কিন্তু সে যায়। আর সেই মুহূর্ত থেকে তার বাইকে উঠে বসে এমন একজন যে হয়তো খুব একটা শুভ নয়। আর অন্যদিকে রয়েছে একটা বাড়ি যেখানে ভালোবাসার শেষ পরিণতি হয়েছিল খুন। যে বাড়িতে আজও রাতে কেউ থাকলে সে আর সকাল দেখে না। আজকের ঘোষলি কল রেকর্ডিংয়ে দুটো মারাত্মক সত্যি ভৌতিক ঘটনা থাকছে আপনাদের জন্য, যেগুলো শোনার পর আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হয়তো আপনি দুবার ভাববেন। কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন, কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে দেখতে পাবেন এবং অন স্ক্রিনও দেখতে পাবেন। আর এই ঘটনাতেই আপনি আপনার নিজের লাইফে ঘটে যাওয়া যে কোনো রকমের প্যারানর্মাল, ব্ল্যাক ম্যাজিক্যাল যে কোনো ঘটনা শেয়ার করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অমৃতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি এখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতাতে। তোমাদের ওদিকে ওয়েদার কিরকম? ওয়েদার প্রচন্ড গরম, প্রচন্ডই গরম, আচ্ছা। আর পারা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে, তুমি এমন একটা ঘটনার ব্যাপারে আমাকে জানালে। আজকে সকালেই তোমার সাথে আমার কথা হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে, ঠিক আছে? অ্যান্ড এমন একজনের ঘটনা যিনি কার্ডিওলজিস্ট, আমি যদি খুব ভুল না করি, এবং একাধারে তিনি একজন রাইডার, সোলো ট্রিপ করেন। এই দুটো জিনিসের ওপর বেস করে এমন একটা মর্মান্তিক ঘটনা, যেটা সত্যি কথা বলতে শোনাটা খুব বিরল। কি ঘটেছিল অমৃতা? একদম শুরু থেকে শুরু করো, কি ঘটেছিল আমাদের সাথে শেয়ার করো। কি হয়েছিল অমৃতা? হ্যাঁ, আমি এখানে যে ঘটনাটা বলবো, মানে একজন বিজ্ঞান মনস্ক মানুষের সাথেও এরকম হয়ে যেতে পারে, একটা মর্মান্তিক ঘটনা। সেটা হয়তো শ্রোতাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আমি। তো আমার এখানে এক বন্ধুর কথা বলি, তার নাম হচ্ছে আমান। আমানের কাকার কথা, 2008 সালের কথা। উনি হচ্ছে পাঞ্জাবের নামকরা কার্ডিওলজিস্ট এবং তার সাথে একাধারে রাইডার, সোলো রাইডার। উনি অনেকে আছে না, গ্রুপ রাইডার, গ্রুপে বেরোয় অনেকে। তা কিছু মানুষ আছে সোলো ড্রাইভ করতে ভালোবাসে, উনি কিন্তু মানে সোলো রাইডার। তা উনি এক সময় ঠিক করেন, এই গরমের সময় জুন ফুন মাসের সময় উনি ঠিক করেন যে কয়েকদিনের ছুটি নিয়ে উনি উত্তরাখণ্ড অঞ্চলটার কিছু জায়গা উনি ঘুরে আসবেন। উনি সেই মতন ঘুরতে গেলেন, বেরিয়ে আসলেন এবং উনি ঠিক করলেন যে নৈনিতাল হয়ে উনি পাঞ্জাবে ব্যাক করবেন। তা উনি ঠিক করলেন যে নৈনিতালে পৌঁছে একদিন নৈনিতালে থাকবেন, নৈনিতালের নৈসর্গিক দৃশ্য উপভোগ করে উনি তারপরের দিন আবার মানে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হবেন। উনি যথারীতি ওখানে একটা হোমস্টে নিলেন। তা 2008 সালের কথা বলছি। 2008 সালে অত তো হোটেল, এখনকার মতন এত হোটেল নৈনিতালে ছিল না। তো উনি একটা হোমস্টে নিলেন, ওখানে থাকলেন। কিন্তু ওনার প্ল্যানটা ভেস্তে যায় রাত্রির বেলা থেকে। ওখানে প্রচন্ড মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং যেটা সারা দিন ধরে চলতে থাকে এবং সেটা শেষ হয় বিকেল বেলায়। এবার উনি চেষ্টা করেন
যে মানে যতটা সম্ভব বিকেল বেলা যখন বৃষ্টিটা থেমে যায় উনি চেষ্টা করেন বেরিয়ে যেতে। কিন্তু উনি যখন বেরিয়ে যাবেন ঠিক করছেন, সেই সময় তোমার যে মানে হোমস্টের মালিক আছেন উনি বাধা দিচ্ছেন আর কি। ওনাকে বলছেন যে না, আপনি এত মানে বিকেল বেলা বেরোবেন না, সন্ধে হয়ে যাবে, আপনি বরঞ্চ আজ একটা রাত থেকে যান। তা উনি বলছেন দেখুন আমারও তো হসপিটালের কাজ আছে, একটা রাত পিছিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, আমি হয়তো কালকে গিয়ে জয়েন তাহলে করতে পারবো। তা উনি কোনো রকম বুঝিয়ে বেরোতে যাবেন। তা উনি যখন বেরোতে যাবেন গাড়ি স্টার্ট দেন, তখন উনি বাইকে যখন স্টার্ট দেন তখন উনি একটা তিলক এনে ওনার গাড়িতে লাগিয়ে দেন এবং পার্টিকুলার একটা রাস্তা বলে নৈনিতালের কিছুটা নিচে, বলে যে ওই রাস্তাটা যেন উনি খুব সাবধানে চালান। তাই এবার একজন ডাক্তারের মাথায় কি আসে যে হ্যাঁ হয়তো দুর্ঘটনা প্রবণ এরিয়া, ওর জন্য হয়তো উনি সাবধানে চালাতে বলেছেন ওনার ভালোর জন্য, যেহেতু একদিন ছিলেন। আর দেখে পাহাড়ের মানুষরা এমনি খুব আন্তরিক হয়। হ্যাঁ, মানে তাদের মনে অত ঘোর প্যাচ ওরকম থাকে না। মানে আমি বহু ক্ষেত্রে বিপদে পড়েও দেখেছি যেভাবে পাহাড়ের লোকরা সাহায্য করে, মানে তোমার শহরের লোকরাও এরকম হেল্প করে না। তো যাই হোক, তা উনি বেরিয়ে পড়লেন যথারীতি ওই বিকেল বেলা, তখন ওই বৃষ্টি স্নাত দৃশ্য, পাহাড়ের ওই দৃশ্য দেখতে দেখতে উনি নামছেন এবং নামতে নামতে যে জায়গাটার কথা বলেছেন ততক্ষণে গাড়ি ট্রাক মোটামুটি উনি দেখতে পাচ্ছেন রাস্তায়। দু একটা বাঁক নামার পর যে জায়গাটার কথা বলেছেন সেই জায়গাটা নামতে নামতে উনি বুঝতেও পারেননি কিন্তু কোন জায়গাটা। তো যে জায়গাটার কথা বলেছেন পরেও জানা গেছে ওই জায়গাটার কথা। তা উনি যখন নামছেন ওই জায়গাটার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে এবং দূরের হেডলাইটের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে গাছের ডালে একটা হলুদ রঙের কাপড় আর একটা লাল রঙের কাপড় ফ্লোট করছে, যেন মনে হচ্ছে কেউ গাছের ডালে, পাহাড়ের যে গাছটা রয়েছে পাহাড়ের গাছের ডালে কেউ বসে রয়েছে এবং তার হাওয়াতে ওই জামা দুটো মানে কাপড় দুটো ফ্লোট করছে, ভেসে যাচ্ছে। তাই এই দেখে উনি প্রথমে একটু চমকে যান ভেতরটায়। স্বাভাবিক, কারণ উনি একা যখন ওই রাস্তায় আসেন ততক্ষণে উনি খেয়াল করেন আর কোনো ট্রাকও আসছে না, কোনো গাড়িও আসছে না, কিচ্ছু না। তা ওনার একটু বুকটা দুঃখ করে ওঠে। যাই হোক, একটা অস্বাভাবিক না, একজন কেউ পেছনে নেই সামনে নেই, আমি একা একটা মানুষ যাচ্ছি। তুমি সেই সিচুয়েশনে হঠাৎ করে দেখলে তোমারও হয়তো সেই হঠাৎ করে বুকটা কেঁপে উঠবে। ওনারও তাই হয়েছিল। তা ওনার যথারীতি বুকটা কেঁপে ওঠে এবং উনি যখন আস্তে আস্তে ওই জায়গাটায় আসার পর উনি দেখতে পান যে কিছুই না, দুটো কাপড় ঝুলছে। তা ওনার না ওই বুকটা যখন কেঁপে উঠেছিল ওই কথাটা ভেবেই উনি হাসতে থাকেন, হাসতে হাসতেই উনি নামতে থাকেন। তো উনি কিছুটা নামার পর ওনার জল তেষ্টা পায় এবং উনি জল খাওয়ার জন্য দাঁড়ান একটা জায়গায়। বোতলটা নিতে গিয়ে দেখলেন জল শেষ হয়ে গেছে। তো উনি ভাবলেন যে আর একটু সামনে এগিয়ে গেলে ধাবা পেলে আমরা মানে উনি ওখান থেকে জলটা নেবেন। তা যথারীতি উনি যখন স্টার্টটা নিয়েছেন হঠাৎ করে পেছন থেকে এক প্রচন্ড জোরে একটা গাড়ি হর্ন মারছে। হ্যাঁ, তার আগে উনি যখন দাঁড়িয়েছিলেন উনি কিন্তু মানে বেশ খানিকটা দূরে, যেহেতু পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, উনি দেখছিলেন একটা গাড়ি আসছে, কিন্তু এত তাড়াতাড়ি যে ও গাড়িটা চলে আসবে উনিও সেটা খেয়াল করেননি। কিন্তু বাইক মানে ওনাকে দেখে হর্নটা মারছে। উনি না কি করেছেন যে, আর ওনার বাইক আগে বলে রাখি, ওনার যে অভিজ্ঞতাটা ছিল সেটা হচ্ছে ওনার বাইকটা না মডিফাইড করা ছিল বলে অনেকে দাঁড় করিয়ে না ফটো বলছি কথা বলতো বা জিজ্ঞেস করতো এটা কোথা থেকে ইয়ে করেছেন, যেহেতু বিদেশ থেকে উনি মানে ইয়ে করেছেন আর কি, কিনে এনেছিলেন। হ্যাঁ, ইম্পোর্ট করিয়েছিলেন। তা এরপরে যেহেতু ওই আমার যে বন্ধুর কথা বলছি, আমানের কথা, ওর বাবা নেভিতে কাজ করেন, তো সুতরাং অসুবিধা ছিল না। তা উনি ভেবেছিলেন ওই কারণে বোধহয় উনি ওরকম হর্ন দিচ্ছেন। কিন্তু উনি যখন ওরকম হর্ন দিচ্ছেন, পাশে এসে যখন কিছু বলছে, তো উনি না শুধু দেখছেন যে ঠোঁটগুলো নড়ছে, উনি কিছুই শুনতে পাচ্ছেন না। তো উনি ওনার মতন করে নিজের মতন গান করতে করতে বেরিয়ে চলে গেছেন।
বেরিয়ে যাচ্ছে যাচ্ছে, তারপরেও কিন্তু 2-3 বার হর্ন মেরেছে এবং উনি কিন্তু কোনো কথাই শুনতে পাননি। কিছু বেশ খানিকটা এগিয়ে এসে ওনার পাশে এসে ওনারা বলছেন চিৎকার করে, সেটাও নাকি উনি কিছু শুনতে পাননি। এরপর উনি যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে উনি বলছেন যে আমার ঘাড়ের এইখানটা না মনে হচ্ছে কিছু একটা হাত, মানে অস্বস্তি লাগছে ঘাড়ের ওইখানটা। তো উনি না বারবার ঘাড়ের এইখানটা হাতটা সরিয়ে সরিয়ে দেখছেন, মানে ঘাড়ের হাতটা দিচ্ছে ইয়ে করছে, তো উনি কিছু টের পাচ্ছেন না। তো কিন্তু কিছু একটা অস্বস্তি হচ্ছে ঘাড়ের ওইখানটা ওনার। তা এই করতে করতে তা উনি ওই মিরারে দেখছেন যে কিছু একটা রয়েছে কিনা, কি অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে না কিছু একটা যেন ছুঁচ্ছে ঘাড়ের ওইখানটা। আবার কখনো কখনো মনে হচ্ছে ওই জিভ দিয়ে চাটার পর যেমন মানে থুতুটা লেগে থাকলে যেমন ঠান্ডা হাওয়াটা লাগে যেরকম হয়, ওরকম মনে হচ্ছে। তা উনি না বারবার দেখছেন ওরকম, তা উনি কিছুই বুঝতে পারছেন না দেখে উনি ওনার মতন আবার চলছেন। বেশ খানিকটা যাওয়ার পর উনি দেখছেন পেছন থেকে একটা ট্রাক আসছে, মানে উনি দেখছেন যে পেছন থেকে ট্রাক আসছে। উনি বললেন যাক এবার তাহলে ট্রাকেরও দেখা পেলাম, গাড়িরও দেখা পেলাম, আর বোরিংও লাগবে না, আসুক দেখি আমার কত দূর চাই, ওকে ওর তাহলে পেছন পেছন আমি যাব। তো উনি যখন কাছে এসছে, বেশ খানিকটা এগিয়ে এসছে, উনিও তখন খেয়াল করলেন যে ওই ট্রাকওয়ালাটা ওই প্রচন্ড মানে হর্ন মারছে, মানে ওনাকে দাঁড়ানোর জন্য বলছে, হাত দেখাচ্ছে, খালাসি কিছু বলছে, কিন্তু ওনার কানে কিচ্ছু যাচ্ছে না, নাথিং, মানে শুধু ওরকম ওরকম করছে। তাই এবার উনি ভেবেছেন হয়তো লুটপাটের জন্য ওনাকে থামাতে বলছে, বা কিছু একটা চিন্তাই করার জন্য কিছু একটা কারণে ওনাকে দাঁড়াতে বলছে। উনি পাত্তা না দিয়ে এগিয়েই যাচ্ছেন। ও 2-3 বার ওরকম হর্ন দিয়েছেন, কেউ পাত্তা না দেখে ওনারা কি করেছেন, ওই পেছন পেছনই আসছে, কিন্তু বেশ কিছুটা ডিস্টেন্স মেনটেন করে উনি দেখতে পাচ্ছেন মিরারে। তো উনি আর কিছু বলছেন না, ওনার মতন এগোচ্ছেন, কিন্তু যে ট্রাকওয়ালাটা আছে ট্রাকটিও কিন্তু এগোতে পারছে না। বেশ খানিকটা যাওয়ার পর যখন সমতলে এসছে, বেশ খানিকটা যাওয়ার পর উনি যখন ঘড়িতে দেখেন তখন রাত 1টা বাজে। বলছে বাবা আমি এতক্ষণে নামলাম, এতক্ষণ তো সময় লাগার কথা না, সে বিকেলবেলা বেরিয়েছি, এতক্ষণে তো আমার আধা মানে সমতলে নেবে, আধা ইয়েতে ঢুকে যাওয়ার কথা, ইউপির দিক থাকবে। তো বলছে উনি অবাক হয়ে গেলেন, উনি ঘড়ির দিকে হয়তো কোনো কারণে ভুল হয়েছে, রাস্তা হয়তো গুলিয়ে ফেলে অনেক রাস্তা ঘুরে ফিরে এসছেন, সবকিছুই ওই তো সেই তোমার ওই সাইনবোর্ড গুলো আছে না, যেখানে তোমার দেখবে লেখা থাকে এই জায়গায় এত কিলোমিটার দূর, এই জায়গায় এত কিলোমিটার, ওর ওপর ভরসা করে, আর গ্রামের লোকজন, রাস্তার লোকজন, পথচারীর ওপর ভরসা করে ওনাকে চলতে হচ্ছে। তো উনি দেখে অবাক হয়ে গেলেন, উনি চলছেন, কিন্তু কিছুক্ষণ পর ওনার খেয়াল হলো যে ঘাটটা না প্রচন্ড জ্বালা করছে, আর ওনার না খুব মানে একটা দুর্বল ফিল হচ্ছে, মানে উনি যেন আর চলতে পারছেন না, ভালো লাগছে না, কিছু একটা অস্বস্তি ফিল হচ্ছে শরীরের মধ্যে, আর ঘাড়ে প্রচন্ড জ্বালা আর ব্যথা একসাথে হচ্ছে। তা উনি চালাতে চালাতে বারবার ঘাড়ে হাত দিচ্ছেন, তাও কিছু বুঝতে পারছেন না, কিন্তু ভেজা ভেজা লাগছে, ভাবছে হয়তো এই জুন মাসের গরমে হয়তো মানে ঘামটা হয়েছে, ওই ঘামটাই লাগছে। তা উনি চলছেন, তা কিছুটা দূর দেখার পর উনি না চলতে গিয়ে উনি বলছেন যে উনি আর পাচ্ছেন না, যেন মনে হবে পড়ে যাবেন, এরকম মানে এরকম অবস্থা। তা যখন উনি এরকম পড়ে যাবেন, রাস্তার পাশে বিশ্রাম নেবেন, তা কিছুটা দূরে দেখছেন আলোগুলো জ্বলছে, তো উনি বুঝতে পারলেন ওখানে হয়তো ধাবা রয়েছে। তা উনি কোনো রকম ওখানে গিয়ে পৌঁছায়, শুধু ওইটুকু ওনার মনে আছে যে উনি দেখলেন আশেপাশের লোকজন খুব চিল্লামিল্লি করে মানে দৌড়ে যাচ্ছে, আর উনি শুধু এইটুকু খেয়াল হলো, আর উনি আর কিছু খেয়াল করতে পারেনি, উনি অজ্ঞান হয়ে বাইক সমেত মাটিতে পড়ে যান। কিছুক্ষণ বাদে যখন দেখতে জ্ঞান ফিরছে না, তখন ওনারা পুলিশে খবর দেন, পুলিশে আসে, তারপর উনি আই কার্ড দেখে বুঝতে পারেন যে উনি ডাক্তার, এবং একটা হসপিটালে নিয়ে যায়। ওখানে বেশ কিছুক্ষণ বাদে ওনার জ্ঞান ফেরে, এবং পুলিশই বাড়ির লোকের সাথে যোগাযোগ করে। বাড়ির লোক যখন আসে তখন ওনাদের সাথে ডাক্তাররা বলে যে ওনার একদম রক্ত কমে গেছে, মানে একটা ফোঁটাও রক্ত ওনার শরীরে নেই।
যে পরিমাণ রক্ত কমে হিমোগ্লোবিন গেছে। মানুষের রক্ত কমে গেছে, যে পরিমাণ হিমোগ্লোবিন একটা মানুষের থাকার কথা তার থেকে অনেক নিচে। উনি কি খাওয়া দাওয়া করছেন না, এবার উনি বেরিয়েছেন মোটামুটি ধরো 20-25 দিনের জন্য। এবার ওনার তো এর আগেও উনি বেরিয়েছেন 1 মাস এরকম বেরিয়েছেন, তাতেও তো কোনো অসুবিধা হয়নি। বাড়ির লোকজনও অবাক হয়ে গেছে যে কেন এরকম হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। এবার বলছে ওকে যতবার রক্ত চড়ানো হচ্ছে, একদিন থাকছে ঠিক তার পরের দিন রক্তগুলো আবার যে পজিশনে রক্ত মানে কাউন্ট হচ্ছে সেই পজিশনে চলে যাচ্ছে, রক্ত কোনোভাবেই থাকছে না। আর উনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছেন, উঠে বসার ক্ষমতা থাকছে না এরকম। তা ওনারা যেহেতু ওই নৈনিতাল থেকে কিছুটা নেবে, যেহেতু ওই জায়গাটাই হয়েছিল ইউকে মানে উত্তরাখণ্ডের ওখানটা, ওনারা ঠিক করলেন বন্ডে সাইন করে ওনারা ওখান পাঞ্জাবে নিয়ে আসবেন। নিয়ে এসে উনি যেখানকার ডাক্তার সেখানকার হসপিটালে ভর্তি করে ওনার প্রপারলি চিকিৎসা হবে, কেন কি প্রবলেম আছে না আছে। এবার ওনারা তো চলে যান। এবার যে বন্ধুটি রয়েছে, যে মানে আরেকজন বন্ধু আসে, উনি বলেন যে আমি বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বাইকটা চালিয়ে তো কাউকে না কাউকে নিয়ে যেতে হবে। তা বাইক চালিয়ে যখন নিয়ে যায় ওনার দাদা মানে আমানের বাবা তো নেভিতে কাজ করেন, আমানের আর একটা কাকা রয়েছে, ঠিক আছে, আমানের বাবা বড়, ওর মেজো কাকার কথা বলছি। মেজো কাকা ইঞ্জিনিয়ার, ওখানেই থাকতেন। মেজো কাকারা যখন ওই ধাবাতে যায়, কথা পুলিশের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে কোথায় রয়েছে, এবং কাকার সাথে কাকার যে বন্ধু ছিল উনি ওনাকে নিয়ে, কাকার বন্ধু আর না কাকা আর ওনার যে আমানের কাকার মামা, এই কাকার মামা, এরা দুজনে মিলে নিয়ে চলে যায়। এবার তো বাইক যেখানে আনতে যাবে পুলিশের কাছে যায়, পুলিশের কাছে গিয়ে ওনারা জানতে পারেন এরকম এরকম ব্যাপার হয়েছে, ধাবাতে ওনাকে পাওয়া গেছে। তা উনি ওখানে যায়। এবার যে একটা হয় না যে কেন উনি পড়ে গেছিলেন, এইটুকু তো ওনার যে জ্ঞানটা ফিরছে, উনি যে কিছু কথা বলবেন সেটা জানার উপায় তো নেই। তো ওনারা কৌতূহলবশত সেই ধাবাতে যান। ওখানে গিয়ে একটা মারাত্মক জিনিস জানতে পারেন। সেটা হচ্ছে যে মারাত্মক জিনিসটা হচ্ছে ওখানকার একটা গ্রামে একজন বয়স্ক মহিলা, যিনি ডাইনি প্রথা মানে ডাইনি আর কি, তিনি ওখানে বেশ কিছু মাস ধরে মেয়েদের এবং বিশেষ করে ছোট বাচ্চাদের গায়েব করে দিচ্ছিলেন, মানে গায়েব হয়ে যাচ্ছিল ওইখান থেকে, এবং শুধু মহিলা এবং বাচ্চা, ঠিক আছে। এবং কিছু মানুষের যেহেতু উনি ডাইনি বিদ্যা জানতেন, শুধু যে লোকের অপকার করতেন তা না, লোকের উপকারও করতেন। ছোটখাটো সুবিধার জন্য, ছোটখাটো অসুবিধা হলে ওনার কাছে গেলে উনি মানে সাহায্য করতেন, তার বদলে উনি কিছুই নিতেন না। তো যারা বিশ্বাস করতেন না তারা ভাবতেন যে এই গ্রামের এই মেয়েগুলো বা বউগুলো বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার পেছনে তোমার ওই ডাইনির হাত আছে, ওই ডাইনি বুড়ির, ওখানে নামটাই উনি ডাইনি বুড়ি বলেছিলেন, ডাইনি বুড়ির হাত আছে। তা যখন 5-6টা বাচ্চা আর মহিলা এরকম গ্রাম থেকে উধাও হয়ে যান, যখন সকলের টনক নড়ে, তখন সবাই মানে যারা যারা সন্দেহ প্রকাশ করেছিল যে উনি অ্যাকচুয়ালি মারছে, যখন সবাই ওনাকে গ্রামের যে প্রধানকে গিয়ে ওনারা বলেন, এবং গ্রামের প্রধান সারা গ্রামের যারা আরো তাগড়া জোয়ান আছে বা যারা ভয়ডর কম তাদের নিয়ে পুরো গ্রামটা পাহারা দিতে থাকেন। এই সময় ওনারা খেয়াল করেন একটা 14-15 বছরের মেয়েকে সাথে নিয়ে ওই বুড়িটি, মানে যে ডাইনি বুড়িটি রয়েছেন, ওই ডাইনি বুড়ি সাথে নিয়ে ওনার কুটিরের দিকে যাচ্ছেন, এবং গ্রামের একদম শেষ প্রান্তে ওনার কুটির অবস্থিত। ওনার কুটিরে নিয়ে যাচ্ছেন এবং ওনার পেছন পেছন গ্রামের লোকেরা যায় এবং গিয়ে দেখেন, এবং বাচ্চাটিকে ওই একটা জায়গায় ওই ঘরের মধ্যে ওনারা যখন ঢোকেন, মেয়েটির প্রথমে একটা চিৎকার শোনা যায়। মেয়েটিকে নিয়ে ঢোকার পর মেয়েটির একটা বিকট চিৎকার শোনা যায়, তারপরে পুরো নিস্তব্ধ হয়ে যায়। যখন গ্রামের লোকেরা ওই চিৎকারটা শোনে, ওই চিৎকারটা শোনার পর যখন সবাই মিলে বলপূর্বক
ঢুকে দেখেন ওখানে ওই ঘরের মধ্যে একটা বিকট প্রায় তোমার 4.5 ফুটের একটা বিকট দেবীর মূর্তি, যার নরমুণ্ড মালা গলায় পরানো, এবং প্রত্যেকটা যে একদম আসল সেটা বোঝা যাচ্ছে, কারণ কারুর মাথায় তখনও অব্দি সামান্য চুল, কারুর দাঁত, কারুর মানে কানের একটু অংশ মাংস এগুলোরকম লেগে রয়েছে। এবং যে বাচ্চাটিকে উনি ধরে নিয়ে এসেছিলেন ওই বাচ্চাটির মাথাটা মানে ওখানে ওই মানে ওই বলতেও অপদেবী বলবো, কারণ দেবী তো ওরকম বলি নেন না, অপদেবী ওনার কাছে বলি দেন, মাথাটা ওনার পায়ের সামনে এবং ধরটা আলাদা করে রাখা রয়েছে, এবং উনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মন্ত্র উচ্চারণ করছে। এই অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীরা ওখানেই ওকে প্রচন্ড পেটানি দেয়, পেটানি দিয়ে ওই ঘরের মধ্যে ওখানে আটকে রেখে ওকে মানে বাড়িটার মধ্যে পুরো কেরোসিন হোক বা কোনো দাহ্য পদার্থ দিয়ে হোক ওই বাড়িটাকে জ্বালিয়ে ওনাকে জীবন্ত মেরে দেন। তারপর থেকেই মানে অত্যাচার আরো দিন দিন বাড়তে থাকে। যেমন মানে কেউ যদি ওই রাস্তার ওপর মানে যেহেতু গ্রামের শেষ প্রান্তে বাড়ি ছিল এবং পরবর্তী গ্রামের শেষ প্রান্তে বাড়ি ছিল এবং কোনো কারণে যদি লোকজন ওই পাশে জমি জমা দেখতে যেত তাকে মৃতা অবস্থায় পাওয়া যেত কোনো কারণে। এই করে প্রায় মানে ধরো 16-17 জন আশেপাশের গ্রাম ওই গ্রাম মিলিয়ে লোক মারা যায়। এবং ওখানকার লোকেরা নাকি পরবর্তী সময়ে এক তান্ত্রিককে ধরে নিয়ে এসে ওখানকার ওনাকে নাকি এক বোতলে বন্দি করেন। মানে এইটা হচ্ছে ওনার যে ধাবার যে মালিক আছেন, যে উনি যে ধাবায় পড়ে গেছিলেন বাইক নিয়ে, ওই ধাবার মালিকের দাদুর কাছ থেকে ওনার বাবা শুনেছিলেন, পরবর্তী সময়ে উনি শুনে বলছেন আর মানে ওই জন্যই হোমস্টের যে মালিক ছিল সে একটা তিলক মতো কিছু একটা পরিয়ে একটা তিলক মতন পরিয়ে দিয়েছিল। ওকে ওকে ওকে, তারপর ঠিক আছে। তো তাও কোনোভাবে হয়তো তখনও সেইভাবে হয়তো তাকে ওই তিলকটার জন্য হয়তো তাকে মারতে পারেনি। তো যাই হোক, তো উনি তো শুনলেন এই ঘটনাটা, শোনার পর তো ওনারা চলে গেলেন না। তো সরি, যেটা বলতে ভুলে গেলাম, ওনাকে বোতলবন্দি করে একটা জায়গায় পুঁতে দেয়া হয়েছিল। কিন্তু ওই পাহাড়ের কোনো একটা জায়গায় পুঁতে দেয়া হলেও ওই রাস্তা বানানোর চক্করে ওই বোতলটা কোনোভাবে বেরিয়ে আসার ফলে যার হাতে বোতলটি পড়ে তার ফুল ফ্যামিলি নাকি ওই দিনই ওই রাত্রির বেলা পুরো মারা যায়। এটা ওই গ্রামে মানে উনি যে ধাবাটার কাছে পড়ে যান ওখানকার ধাবার মালিক বলছে। তা এরপরেও নাকি আরো 2-3 জন মানে মারা যাওয়ার পর 2-3 জন মারা যাওয়ার পর আবার তান্ত্রিককে আনে, কিন্তু কোনোভাবে ওনাকে বন্দি করা যায় না। কিন্তু উনি নাকি বলে দিয়েছিলেন যে অমাবস্যা, পূর্ণিমা বা বিশেষ বিশেষ তিথিতে উনি কিন্তু জাগ্রত হবেন এবং ওই টাইমগুলোতে যেন আশেপাশের গ্রামের লোক যেন না বেরোয়, উনি কিন্তু বলে দিয়েছিলেন। তাছাড়া আর কোনো ভয়ের কোনো কারণ নেই। তো তারপরে বহুকাল কিন্তু চলে আসছিল, বহুকাল আর কোনো প্রবলেম হয়নি। পরবর্তী সময়ে ওনারাও যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন বিশেষ বিশেষ তিথিগুলোতে, আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু পরবর্তী সময়ে 1-2 ঘটনা ঘটেছিল, ওই কাউকে দেখতে পেয়ে মানে গাড়ি ফল করে মারা গেছে এরকম হয়েছিল, কিন্তু আদারওয়াইজ তেমন ভাবে কিছু হয়নি। কিন্তু এরপরে এনার সাথে এই ঘটনাটা শুরু হলো, দেখা গেল। এরপরে বলছে যে আমরা কি দেখি, আমরা বলছে যে আমরা ওই যে মালিক রয়েছে, আমরা ওখানে ট্রাকওয়ালাদের ধাবা, এটা ট্রাকওয়ালারাও ছিল ওখানে বেশ কয়েকজন। তো ওনারা দেখছেন যে বাইকটা নিয়ে আসছেন, পেছনে প্রচন্ড লম্বা, মোটামুটি ধরো 10 ফুটের মতন লম্বা কোনো মহিলার অবয়ব বসে আছে, যার ওরকম ফ্লোটিং হচ্ছে কাপড়ে পেছন থেকে, আর প্রচন্ড লম্বা জিভ ওনার ওই ঘাড়ের ওইখানটা এরকম করে চাটছেন। প্রথমে ওনারা দেখেছেন সেটা হচ্ছে ওই লম্বা অবয়ব কিছু একটা বসে রয়েছে।
তা ওনারা দেখতে পেয়ে প্রথমে বুঝতে পারেননি যে কি ব্যাপারটা। যখন উনি আরো কাছে এসছেন, ওরকম লম্বা জিহ্বা, ওরকম 10 ফিট হাইটের একটা মানুষ ওই লম্বা জিহ্বা দিয়ে ওনার জিভটা চাটছে, আর জিভটা চাটলে যেরকম এরকম লম্বা জিভ ভেতরে ঢোকাচ্ছে আবার বাইরে বের করছে, এরকম দেখেই ওনারা চিৎকার করে মানে ছুটে পালাতে থাকেন, এবং উনি যেই পড়ে গেলেন, পড়ে যাওয়ার সাথে সাথে ওই জিনিসটা উধাও হয়ে গেল। ঠিক আছে? এবং পেছনে আমরা যে ট্রাক ড্রাইভারটার কথা বলছিলাম, মনে আছে? যে ট্রাক ড্রাইভারটা হর্ন দিচ্ছিল, ওর খালাসি বারবার হর্ন দিচ্ছিল খালাসি, ওনারাও পেছন পেছন ওখানে এসে পৌঁছান। ওনাদের মুখে ওনারা শোনেন, মানে ওই ট্রাক ড্রাইভার আর খালাসি দূর থেকে দেখতে পান ওরকম লম্বা অবয়ব কিছু একটা ওরকম বসে আছে। যখন ওই হেডলাইটের আলোতে ওনারা দেখতে পান একটা ওরকম পেছন থেকে হলুদ কাপড়, লাল নিচেরটা লাল কাপড়, মাথায় হলুদ, ওরকম মুখটা দিয়ে ওরকম লম্বা, এরকম করে ওনারা জিভটা দেখতে পাচ্ছেন, ওনারা তো পেছনটা দেখছেন, ওনারা দেখছেন এরকম করে সেই জিভ দিয়ে চাটলে যেমন মাথাটা ওপর নিচ করিয়ে ওরকম দেখতে পাচ্ছেন। আর ওনারা ওই দৃশ্য দেখে যখন হর্নটা মেরেছেন, ওই হর্ন মারাতে ওই পুরো যখন টার্নটা নিয়েছে, ওনারা দেখতে পেয়েছেন দুজনেই শুধু মুখটা টার্ন করেছেন, মানে পুরো ঘাটটা ঘোরাননি, কিন্তু পুরো মুখটাই ঘুরে গেছে। হ্যাঁ, শুধু চোখ দুটো জ্বলন্ত। ওই দেখে কোনো রকম উনি মানে সামলে নিয়ে, উনিও জানতেন যে এরকম দেখা যায়, ওনারও বাবা ট্রাক ড্রাইভার ছিলেন এবং ওনার বাবাও নাকি এরকম দেখতে পেয়েছেন ওনাকে। ওই দেখে বারবার ওনাকে করছিলেন, যে সতর্ক করছিলেন যে আপনার পেছনে কিছু রয়েছে, আপনি থেমে যান। এটাও নাকি হয়েছে যে কেউ যদি থেমে যায় বা কিছু হয়, ওই জিনিসটা নাকি মানে পালিয়ে যায় বা হাওয়ায় মিলিয়ে যায়, যেটা উনি যখন মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছিল, এরকম হয়। তো ওনাকে ওইটা বলার জন্য ওই ট্রাক ড্রাইভারটি আর খালাসি বারবার ওনাকে বলছিল যে মানে গাড়িটা থামান বা ওনার কনসেন্ট্রেট যাতে ব্রেক হয়, এই কারণে উনি বারবার হর্ন মারছিলেন ওনাকে সতর্ক করার জন্য। এইগুলো তো হলো, হওয়ার পর ওনারা তো মোটামুটি বাইক নিয়ে চলে এলেন। এইগুলো দেখো, সবাই যে সবকিছু মানে তা তো নয়। এবার যারা পাহাড়ে থাকে তারা এইগুলো কিছু কিছু জিনিস মানে। এবার শহরাঞ্চলে একজন ডাক্তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধব ডাক্তার, তারা কি আর এইগুলো মানবে না? তারা গল্প গাথা ভেবেই চলে গেছে। কিন্তু যতবার মানে উনি অনেকদিন ভর্তি ছিলেন, ওই একটাই প্রবলেম, রক্ত থাকছে না শরীরে। যতবার ওনাকে রক্ত দেওয়া হচ্ছে, রক্ত কোনোভাবেই থাকছে না, দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো প্রবলেম নেই। তা ডাক্তাররা বলছে যে এইভাবে কতদিন আর থাকা যাবে, তা আপনারা বাড়ি নিয়ে যান। বাড়িতে নিয়ে আসার পর ওর যে কাকা, যে একটা প্রাণোচ্ছল কাকাকে ওরা দেখতে পেয়েছিল, আমানের কাকা, সেই কাকাকে ওরা দেখতে পায় না। সেই ফ্যাল করে তাকিয়ে রয়েছে, মানে কাকাকে ডাকছে কাকা কাকা করে, বা ওদের যে পাঞ্জাবি ভাষায় বলে ওইভাবে ডাকছে, কোনো সাড়া দিচ্ছে না। নির্লিপ্ত ভাবে চোখের পাতা মানে 10 বারে একবার ফেলছে, ফ্যাল করে একটা মানুষ তাকিয়ে রয়েছে, এরকম ভাবে বসে রয়েছে, কাউকে যেন চিনতে পারছে না, এরকম ভাবে তাকাচ্ছে, যেন সবকিছুই অচেনা, এমনকি নিজের ঘরটিও পর্যন্ত চিনতে পারছে না। সে অন্য ঘরে ঢুকে যাচ্ছে, তাকে আবার চিনিয়ে দিতে হচ্ছে তোমার ঘর ওইটা, তার যে বিয়ে থাওয়া হয়নি সেই কাকুর। এরকম চলতে থাকে। চলতে যেটুকু খাওয়া দাওয়া করছিল একেবারে, সেটা কয়েকদিনের মধ্যে, ধরো ওই 5-6 দিন বাড়িতে নিয়ে আসার পর সেটাও বন্ধ হয়ে যায়। এবং ওনার যে ঘর থেকে বেরোনো, সেটাও পুরোপুরি উনি কোনো রকমে ধরে করে সবাই মিলে নিয়ে আসতো, একটু বসাতো, কিন্তু ওই নির্লিপ্ত মানে এই রোবটের মতন বসে থাকতো, ওনাকে উঠতে বলে উঠতো, চলে যেত, এরকম। তা ওনার খাওয়া দাওয়াটাও পুরো বন্ধ হয়ে গেল। যখন কেউ খাবার দিতে যেত, উনি একটাই কথা বলতেন, ও আমাকে খাওয়াচ্ছে, ও খাওয়াচ্ছে, তোমরা আমাকে খাবার দিও না, ওর খাবার খেয়েই আমি পেট ভরে রয়েছে, তোমাদের এই খাবার আমার পোষাবে না, এরকম করে বলতো।
যখন জিজ্ঞেস করতো যে তোমার কে, এটা কি, মানে কে খাওয়াচ্ছে তোমাকে, ওর বৌদি জিজ্ঞেস করতো, মা জিজ্ঞেস করতো, বা কখনো আমান গিয়ে জিজ্ঞেস করতো, বলতো আছে, তোমরা বুঝতে পারবে না সে কে। তো বলছে তো তুমি তুমি বলো, বা তুই বল যে কে ও। বলছে না তোমরা জানো না, তার খাবারই আমার পছন্দ, তোমরা খাবার এনো না, এই ঘরে বেশি এনো না। তা এই করতে করতে যখন বেশ কয়েকদিন কেটে গেছে, উনি ওরকম খাবার দাবার খাওয়া বন্ধ করে দিচ্ছেন, বাথরুমও সেই জোর জবরদস্তি করে নিয়ে যেতে হচ্ছে। তা এই করতে করতে একদিন দেখছেন যে সন্ধেবেলা ওনার মা ওরকম ধূপ ধুনো দিচ্ছে, ধূপ ফুপ দিচ্ছে। হ্যাঁ, তা হঠাৎ করে ওনার ঘরেও যখন ধূপটা দিতে যাবে, ঘরটা বন্ধ, উনি শুনতে পেলেন কোনো মহিলা তার কাছে মানে কঠোর না, মানে বাংলাতে কি বলো, মানে কাতর, হ্যাঁ কাতর আরজি জানায় যেটাকে, কাতর আরজি জানিয়ে তাকে যেটা বলে কিছু আরজি জানাচ্ছে কাতর ভাবে, সেটাও যাতে পূরণ করে সেরকম ভাবে ও কিছু একটা শুনতে পাচ্ছে। কিন্তু ভাষাটা কিভাবে, কি ভাষায় বলছে উনি কিন্তু বুঝতে পারছেন না, পুরো হিন্দিও না পুরো পাঞ্জাবিও না, এরকম ভাষায় উনি শুনতে পাচ্ছেন। এবার উনি যখন এই ঘটনাটা মানে কথাগুলো শুনতে পাচ্ছেন, উনি দরজাটায় ধাক্কা দিলেন, দরজাটা খুলে উনি দেখলেন ওরকম লম্বা, বিশাল লম্বা, যার পেছনটা আগে বলে রাখি, খাটের উনি পেছন দিকটা বসে আছে, ছেলে পিঠ করে বসে আছে, সামনে ওই অবয়বটা রয়েছে। উনি দরজাটা খুললেন, মানে ভাবো একটা মহিলা দেখছে, মানে মা দেখছে তার ছেলের অবস্থা, তার ছেলে ওরকম নির্লিপ্ত ভাবে বসে আছে, খালি গা সম্পূর্ণ, আর ওই অবয়বটা প্রচন্ড লম্বা, ওই লম্বা জিভ দিয়ে ওই সারা গা ওনাকে চাটছে, আর ঘাড়ের কাছে মাঝে সাঝে ওরকম কিছু একটা, ওই আমরা কি বলবো, অ্যাডাল্টদের ভাষায় কিস করতে গেলে মাঝে সাঝে ঘাড়ে কিস করলে যেমন ঘাড়ে কিস করার মতো ওরকম কিছু একটা করছে। ওই দেখে উনি তো ওখানেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। যখন বাড়ির লোক আরুর লোকজন আসে তখন দেখে উনি পড়ে আছেন, কিন্তু ওর মায়ের ওখানে পড়ে রয়েছে, ওর কিন্তু কোনো মানে যে উদ্বেগ উঠেও আসা, মাকে ধরা, ওইসব কিছু নেই, উনি ওরকম আরামসেই বসে আছেন খাটের ওপর। তো যখন জ্ঞান ফেরে তখন বলে এরকম, তো এরকম এরকম দেখেছে, তো কেউ বিশ্বাস করে না। তা উনি বলেন যে না, এটা অস্বাভাবিক ঘটনা, এরকম হতেই পারে না, আমার এত কিছু ভুল হতেই পারে না চোখের। তো জেদ ধরে বসে আছেন। তা উনি বলেন যে আমার যে গুরুদেব, ওই তোমার বাই গুরুর যে গুরুদুয়ারার যে ইয়ে রয়েছে, ওনাকে নিয়ে আসবেন। তো উনি ওনাকে যখন ফোন গিয়ে বলেন যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, এরকম এরকম দেখেছি আমি, আপনি আসুন, তখন উনি একটা দিনক্ষণ দেখে ঠিক করেন যে 2 দিন বাদে উনি আসবেন। কিন্তু উনি যখন ফিরে আসেন 2 দিন বাদে, ওনারই কোনো এক শিষ্য যখন আসছেন না দেখে, ওনারা বাড়ির লোক যখন আবার ওই গুরুদুয়ারায় যায়, গিয়ে দেখে মানে শোনেন যে ওই গুরুদেব নাকি মানে গুরুদেবের দেহাবশেষ হয়েছে এবং অস্বাভাবিক রকমের, তার পুরো শরীর ফ্যাকাশে হয়ে রয়েছে, চোখ দুটো মানে ওনার দেহ পাওয়া গেছে হচ্ছে বন্ধ ঘরে, উনি রাত্রির বেলা শুয়েছিলেন, পুরো বডি পুরো মনে হচ্ছে ওনার শরীরে কোনো রক্ত নেই, পুরো দেহ সাদা ফ্যাট ফ্যাট করছে, চোখ দুটো একদম ওপরের দিকে তোলা, বিস্ফারিত, চোখ দুটো বেরিয়ে আসবে এরকম, আর গলার কাছে 2টো বড় বড় ফুটো। এই অবস্থায় গুরুদেব কিন্তু মারা যান। কি বলছো? এরপর হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ, এটা সিরিয়াসলি। তো ওনারা তো অবাক হয়ে যান ব্যাপারটা দেখে, যে কি হচ্ছে ব্যাপারটায়, যে বাড়িতেও যে খুব তাণ্ডব, মানে বাড়িতে তাণ্ডব চালাচ্ছে, এই অত্যাচার করছে, কাউকে ইয়ে করছে, তা কিন্তু করছে না, বাড়ির মতন শান্ত আছে, শুধু ওনাকে একা ছেড়ে দিলেই বাড়ি ইয়ে করছে। এরপরে আর একদিন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমানের সাথে। আমান তখন কিন্তু কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, যথেষ্ট বড় সে,
এতটাও চোখের ভুল সে দেখবে না। তা ও দেখছে যে বলছে তখন আমার পড়াশোনা করে আমি বাথরুমে যাব। বাথরুমে যেতে গিয়ে আমার মনে হলো যে ওদের বাথরুমটা কি বলতো, পুরোনো আমলের বাড়ি তো, ওই বাথরুমটা বাইরের দিকে মানে বারান্দায় আর কি। ওনার মনে হলো যে কাকুর ঘরের দিকে কোনো একটা অবয়ব বেশ লম্বা, ওই চোখের একটা কোণা দিয়ে সাট করে বেরিয়ে যায়, দেখলে মনে হয় না যে কোণা, চোখের কোণা দিয়ে একটা মনে হয় কেউ বেরিয়ে গেল, ওরকম আমার মনে হলো কেউ যেন বেরিয়ে গেল কাকুর ঘরের দিকে। তো এবার ওনার মনে হলো হয়তো কেউ ঢুকেছে বা কিছু হয়নি, ও পাত্তা না দিয়ে ও বাথরুম করে এসে ও যখন বেরিয়ে এসছে ঘরে ঢুকতে যাবে, দেখছে কাকুর ঘরের দরজাটা, দরজার নিচ থেকে আলোটা জ্বলছে এবং হালকা ভেজানো রয়েছে। তো ওর না কি কৌতূহল হতে ও যখন এগিয়ে যায়, ওই ওরকম কাতর আর্জি ওরকম জানাচ্ছে এবং ও দেখে ওর ঠাকুমার মতন যে প্রচন্ড লম্বা কোনো একটা মহিলা। আর ও দেখতে পেয়েছে ওর মুখগুলো পুরো জ্বলে রয়েছে, ঠিক আছে, ওর একটা ফেস পুরো জ্বলা, কাপড়গুলো পুরো বডিতে জ্বলে থাকলে যেরকম কাপড়গুলো জ্বলা, চামড়াগুলো জ্বলে জ্বলে পড়ছে। এবং ও নাকি এটাও দেখতে পেয়েছে ওর গা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে এবং ওই লম্বা জিভ দিয়ে ওর কাকার সারা শরীর চাটছে। আর ওই দাঁতের ওইখানটা মানে ঘাড়ের ওইখানটা দিয়ে কিছু একটা করছে। ওই দেখে ও ভয় পেয়ে ঘরের ওইখানটা এসে ওর দাদার কাছে, মানে দাদাকে ডাকতে গিয়ে ও আর কিছু ডাকতেও পারেনি, মানে জাস্ট ধপ করে পড়ে গেছে। পরে ওর দাদার আওয়াজটা পেয়েছে, দাদা উঠেছে, দেখে ওর ভাই পড়ে রয়েছে, ওকে তুলে জ্ঞান ফ্যান ফিরিয়েছে। তখন পুরো একদম ডিটো বলেছে, একদম যে বর্ণনাটা শুধু ওর ঠাকুমা দেখতে পায়নি, ওর পোড়া মুখটা ও দেখতে পেয়েছে, এরকম গন্ধ বেরোচ্ছে আর পোড়া মুখটা। এরপরে বলছে যে ওর ঠাকুমাকে তো মানে পরের দিন সকালবেলা যখন হয়েছে ওর ঠাকুমাকে বলছে না তাহলে তো এইটা হচ্ছে, ও এতটাও ভুল দেখবে না, একটা কলেজে পড়া ছেলে এত ভুল দেখতে পাবে নাকি, তোমরা বিশ্বাস করছো না, না। স্বাভাবিক, কে বিশ্বাস করবে বলো, যার ফ্যামিলি একটা পুরো ফ্যামিলিতেই কেউ দাদা নেভি ইঞ্জিনিয়ার, কেউ এমনি ইঞ্জিনিয়ার ভালো চাকরি করে, যার খোদ বাবা অ্যাডভোকেট, মানে পুরো ফ্যামিলি শিক্ষিত, তার ফ্যামিলি বিজ্ঞান মনস্ক, সেইগুলো কি করে বিশ্বাস করবে তাদের কথা? বিশ্বাস করার কথাও না, স্বাভাবিক না। তা এই করতে করতে ও বলছে, ওনার মা বলছে যে না, আমাকে অন্য কারোর সাথে যোগাযোগ করতে হবে। তা উনি কাউকে না জানিয়ে এরকম বেরিয়ে যান বাড়ি থেকে বেরিয়ে উনি খোঁজ খবর মানে ওখানেই খোঁজ খবর লাগান যে ওখানে কেউ একজন আছেন যে কিনা এইসব ছাড়াতে পারেন এবং উনি একজন মৌলানা। তা ওনার কাছে যান, গিয়ে সমস্ত কথা বলেন এবং মৌলানা ওকে একটা জল এবং একটা মানে আতরের মতন কিছু একটা দেন, বলে যে এই জলটা ওনার ঘরে ছিটিয়ে দিতে এবং এই আতর বা কিছু একটা দিয়েছিলেন যেটা ওর বালিশের তলায় রেখে দিতে। তা উনি বলছে যে আপনি রাখবেন না, বাড়ির অন্য কেউ রাখবেন, কারণ এটা নিয়ে যেতে মনের একটু মানে শক্তির দরকার হবে, আপনি সেটা পারবেন না। তা ওনার বৌদি না এইসব ব্যাপারে, ওনার বৌদি যেহেতু নিজেও ডাক্তার ডেন্টিস্ট, উনি না এইসব বিশ্বাস করছিলেন। ওনার যেহেতু নিজের ছেলের সাথেও ঘটেছে তাতেও উনি বিশ্বাস করেনি, শাশুড়ির সাথে ঘটেছে তাতেও বিশ্বাস করেনি। বলে না যতক্ষণ নিজের চোখে না দেখবো সেইগুলো আমরা বিশ্বাস করব না, ওনার ক্ষেত্রেও সেই অবস্থা। এবার শোনো মারাত্মক ঘটনাটা কি, মানে জাস্ট গুজবাম দেবে। মানে আমি যখন শুনছি ওর কাছ থেকে, মানে রীতিমতো আমার নিজেরও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। বলছে আমার মা ওই জিনিস দুটো জলটা ওর দুয়ারে ছিটিয়েছে, দুয়ারে ছেটাতেই উনি শুনতে পাচ্ছেন, ওরকম মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। উনি না প্রথমে দরজাটা আস্তে করে ঠেলেছেন, ওরকম ভট করে ঠেলেননি, আস্তে করে ঠেলতে উনি দেখতে পাচ্ছেন যে ওরকম একটা অবয়ব ওরকম ভাবে রয়েছে। তা উনি না দেখে না আর বেশিক্ষণ সাহস করতে পারেননি যে ভেতরে ঢুকে, উনি বাইরে চলে এসে তখন ওনার মাকে বলছে যে হ্যাঁ মা, তুমি জানো তো, সত্যি কথাই বলেছো যে এরকম ব্যাপার হয়েছে।
তা ওনার যে মেজ দেওর ছিলেন, মেজ দেওর বলছে, ধ্যার ধুর, তুমি এইসব ভুলভাল বকছো, তুমিও মাদের দলে এইসব সারাক্ষণ ভুলভাল, মা আমার এইসব ভুলভাল বকতে আসছে, তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে, কই চলো তো দেখি। ও বলছে, না বাবা আমি আর যাব না, ও আমি যা দেখেছি, ও আমি যেতে পারবো না, আমি যাব না, তুমি যেতে পারলে তুমি নিয়ে গিয়ে দাও গা। ও বলছে ঠিক আছে তুমি দাও, কি দিতে হবে আমি গিয়ে দেখছি। তো বলছে যে উনি গেছেন, উনি গিয়ে যখন দরজাটা, বলছে যে আমি গিয়ে দেখছি যে দরজাটা ভেজানো, দরজাটা আর খুলছে না। উনি টক টক করেছেন, দরজাটা খোল, যে ভাই দরজাটা খোল। বলছে যে এরকম জাস্ট ফাঁক হলো, ঠিক ও যখন বলছে যে আমি ঢুকতে যাবো, ঠিক আমার মুখের সামনে ওই মেজো কাকা বলছে, মানে ভাবো যে বিশ্বাস করতো না, মেজো কাকা বলছে একটা পুরো জ্বলন্ত মুখ, শুধু মুখ আর বডি ফডি কিচ্ছু নেই, জ্বলন্ত মুখ, আর চোখ ঝুলছে, চুলগুলো পোড়া পোড়া, মানে পোড়া পোড়া গন্ধ, একটা চামড়া পোড়া গন্ধ ওরকম বেরিয়ে না, হি 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 করে এরকম করে মুখটা বের করে হাসছে। ওই দেখে উনি ওখানে যা জিনিসপত্র ছিল ওনার হাতে ওখানে ফেলে দিয়ে উনি দেদার করে নিচে নেমে চলে আসেন, গিয়ে হাঁপিয়ে বলছে, মা আমি এই জিনিস দেখেছি, সত্যি ভাইকে আর কোনো মানে এ কিছু হবে না, ভাইকে অন্য কিছু হয়েছে, এ যা দেখে ফেলেছে আমি আর মানে তোমরা কেউ ভুল দেখোনি। মানে ভাবতে পারছো তুমি, মানে দরজাটা টক টক করেছে ওই মুখের সামনে, ওই জ্বলন্ত পোড়া মুখটা, মানে আমি ওখানে থাকলে আমি ওখানেই অজ্ঞান তো না, অক্কাই পেয়ে যেতাম। ওনার কাকার একটু সাহস ছিল বলে উনি নিচে নেমে এসে বর্ণনাটা দিতে পেরেছে। তারপরে বহু বলবো না, তারপরে আরো দুখানা তান্ত্রিককে উনি বাড়িতে নিয়ে আসেন। ওনারা বাড়িতে আসেন কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে পারেন না, বলে এই বাড়িতে যা রয়েছে এ আমাদের দ্বারা কোনোভাবে ঠেকানো সম্ভব না, প্রচন্ড শক্তিশালী কোনো একটা প্রেতাত্মা, মানে কোনো এক মহিলার আত্মা রয়েছে, যা ওনাকে না নিয়ে ও যাবে না। এটা বলছে তাহলে এটা কোথা থেকে এসছে, বলছে আমরা কিছু বলতে পারবো না। এই করে করে তো ওনারা দুজন তো চলে যান। এই খবর পেতে 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 এবং রীতিমতো ওনার শরীরও ডিটোরিয়েট করতে থাকে এবং রীতিমতো ওনার শয্যাশায়ী অবস্থা। এই সময় এক কাপালিকের সন্ধান পান ওনারা, বহু দূর, মানে সেই বেনারস থেকে কোনো এক কাপালিকের সন্ধান পেয়েছিলেন। উনি যখন আসেন, ওনাকে যখন নিয়ে আসা হয়, উনি যখন পৌঁছান, যখন দেখা যায় যে দরজাটা বন্ধ, দরজাটা ভেতর থেকে বন্ধ, যখন খোলা হয় ভেঙে ঢোকা হয়, দেখা যায় ওনার শুধু বডিটাই মানে পুরো চামড়াটাই পড়ে রয়েছে, আর ভেতরে কিছুই নেই। যখন পোস্টমর্টম করে দেখা যায় ভেতরের না রক্ত রয়েছে, না হৃৎপিণ্ড রয়েছে, না কিডনি রয়েছে, কিচ্ছু নেই, জাস্ট একটা খাঁচার ওপর চামড়াটা পড়ে রয়েছে। এই অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তী সময়ে এরপরে কিন্তু আর কোনো প্রবলেম হয়নি ওই বাড়িতে। ওই যে ওনাকে ওই অবস্থায় পাওয়া গেছিল, তারপরে ওই কাপালিকটা যায়, যখন পুরো বাড়িটা দেখে বলে না এই বাড়িতে আর কিছু নেই। এই ওনাকে নিয়ে যাওয়ার জন্য হয়তো আমি এর থেকে স্ট্রং বলে কিছু বুঝতে পেরেছিল বলেই, ওকে হয়তো বন্দি করতে পারবো বলেই ওকে নিয়ে চলে গেছে। তো এই বাড়ি বেঁধে দিয়েছিল পরবর্তী সময়ে, কিন্তু কোনো প্রবলেম হয়নি, জানো তো। আমার বলছে যে যখন মারা গেছে না, বলছে হাঁ করা, পুরো হাঁ করা, আর ওপরের দিকে কোনো মনি ফনি নেই, জানো তো কাকার। বলছে পুরো চোখটা এরকম উল্টানো, যেন বিস্ফারিত, শুধু সাদা চোখটা রয়েছে, যেন ছাদের ওপর কিছু দেখছে। আর গলার ওখানটা, দুটো গলার পাশে ওরকম বড় বড় ফুটো। যখন পুলিশ এসে যখন পোস্টমর্টম করে, তখন পুলিশরাও অবাক হয়ে যায় যে এটা কি করে হতে পারে, একটা মানুষের ভেতর হৃৎপিণ্ড মানে কিচ্ছু নেই, তাহলে সে এতদিন বেঁচে ছিল কি করে? এক রাতের মধ্যে ওই জিনিসগুলো গায়েব হলোই বা কি করে?
মানে এটা রিপোর্টে বলছে, হয়তো তোমাকে, তুমি চাইলে তোমার পোস্টমর্টম রিপোর্টও তোমাকে দেখাতে পারবো। মানে এইটা হচ্ছে অদ্ভুত ব্যাপার ছিল যে ওখানকার যারা পোস্টমর্টম ডাক্তার করেছে তারাও মানে অদ্ভুত ছিল যে একটা ডাক্তারের শরীরে এরকম অর্গানগুলো কোথায় যাবে এক রাতের মধ্যে। এত বড় নাম করা ডাক্তার তিনি, যে একদম খুচরো মানে ছোটখাটো গ্রামে গঞ্জের ডাক্তার তাও না, যথেষ্ট নাম করা ডাক্তার, তার শরীরের এই অবস্থা, তার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় গেল ভেতর থেকে, তার রক্ত কে খেয়ে নিল? একটা ফোঁটা, একটা বিন্দুও রক্ত ছিল না তার শরীরে। তো আমান বলেছিল এটা হচ্ছে তার কাকার একটা সোলো ট্রিপ করেছিল, যা তার প্রাণটাই কেড়ে নিয়েছিল। তো বলছে আজও ওই বাইকটা রাখা আছে আমাদের বাড়িতে, তো ঝাড়া পোছা করা হয় কাকার স্মৃতির উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে আমানের কাকার নিজের স্টোরি, যা ওরা নিজেরা একদম পুরো বাড়ি নিজের চোখে দেখেছিল, নিজের কানে শুনেছিল। এবং যারা ট্রাক ড্রাইভাররা ছিল তারা তো আর এত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে না একটা লোকের সম্বন্ধে, তাই না? এই ঘটনার ভয়াবহতাটা একটা অন্য লেভেলে ছিল অমৃতা। মানে আমার না লিটারালি ক্রিপস আসছিল যখন আমি পুরো ঘটনাটা শুনছিলাম। এটা ছাড়াও তুমি আমাকে জানিয়েছিলে যে আরো একটা ঘটনা রয়েছে যেটা তোমার সাথে ঘটেছিল। এই ঘটনাটা কি? হ্যাঁ, আমাদের এখানে তোমার নিমরানার জায়গায় একটা গাঁও আছে, নিমরানা বলে তোমাদের, একটা, এতে মানে হরিয়ানাতে, রাজস্থানে পড়ে ওটা। রাজস্থানে পড়ে। রাজস্থানের নিমরানা বলে একটা গাঁও আছে, ওই গাঁওয়ের ওই গ্রামটির একটা বাড়ি আছে, বাড়িটির নাম হচ্ছে রুবিজ হাউস। ঠিক আছে, বাড়িটির নামই হচ্ছে রুবিজ হাউস। তা ওই গ্রামের জমিদার বাড়ির মেয়ে যিনি ছিলেন, তার উদ্দেশ্যে ওই বাড়িটা জমিদার বাবু বানিয়ে দিয়েছিলেন। তা ওই জমিদার বাবুর মেয়ে ছিলেন পরমা সুন্দরী, এবং ওনার যে ছেলে ছিলেন, ওনার ছেলের বন্ধুর সাথে উনিও কোনো এক গ্রামের জমিদার। তা ওই রুবির বিয়েটা দেন। কথা বলছো রাফলি? এটা অনেক বছর, মানে জমিদার প্রথা যখন ছিল তখনকার সময়ের কথা বলছি, মানে 1950s 40s? হ্যাঁ 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 হ্যাঁ, 40s ওরকম জমিদার প্রথা তখন, মানে রমরমা ছিল আর কি। ওকে। তো যথারীতি উনি ওই ছেলেটির যে বন্ধু ছিলেন তার বাবা, এবং তিনিও ভালো মানে অন্য গ্রামের জমিদার ছিলেন, কিন্তু ছেলেটি ছিলেন হচ্ছে তোমার প্রচন্ড মদ্যপ, এবং নারীর শরীরের প্রতি তার লালসাটা অনেক বেশি, এবং যাকে এক কথায় বলা যায় চরিত্রহীন। তা ওনার তার বাইজি বাড়ি নিয়মিত যাওয়া আসা ছিল, তার আলাদা একটা কোঠা বাড়ি ছিল। তা এই অবস্থাতেও কোনোভাবে ওই মেয়েটি, যেহেতু ছেলেটিও দেখতে সুন্দর এবং মেয়েটিও দেখতে সুন্দর, কোনোভাবে দাদা এবং তার সাথে দাদার বন্ধু যেহেতু ছিল, কোনো এক অনুষ্ঠানে তাদের দেখা সাক্ষাৎ হয়, এবং ছেলেটি একে অপরের প্রেমে পড়ে যায়। এবং পরবর্তী সময়ে যখন সম্বন্ধ হয়, জানতে পারা যায় তারাও জমিদার, এবং বিয়েতে কোনো আপত্তি থাকে না। কিন্তু যার আপত্তি ছিল সেটা হচ্ছে রুবির দাদার। সে তো জানতো তার বন্ধু কিরকম, সে বারবার মানে তার বোনকে বলেছিল যে তুই এই ছেলেকে বিয়ে করিস না, তুই এই ছেলেকে বিয়ে করলে সুখী হবি না। কিন্তু ওই যে কথায় আছে, প্রেমে পড়লে মনটাকে মানে সবকিছুই তার শত্রু মনে হয়, যখন কথাগুলো বলা হয় তারও তাই মনে হয়েছিল। সেক্ষেত্রে সে দাদার সাথে কথা বলা বন্ধ করে দেয়, এবং তার রীতিমতো বিয়ে হয়। এবং দুই বাড়ির মাঝামাঝি, মানে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির মাঝামাঝি একটা গ্রাম দেখে ওনাকে মানে ওনার বাবা, মেয়েটির বাবা, রুবির বাবা, ওই রুবিজ হাউস তৈরি করে দেয়। এবং যথারীতি সেই জায়গাটা তোমার বসবাস শুরু করে, এবং ভালো করে কয়েক মাস ওদের ভালোভাবে দিন কাটে। কিন্তু আস্তে আস্তে ওর দাদার কথাগুলো মিলে যায়।
একদিন একটা মানে কোনো একটা সময়ে উনি যখন বাপের বাড়ি থেকে না বলে নিজের বাড়িতে মানে ওই রুবিজ হাউসে ফিরে এসেছেন, সেই সময় উনি দেখেন 3-4খানা মহিলা মিলে মানে ওনার সাথে সঙ্গমে 3-4জন মহিলার সাথে উনি সঙ্গমে লিপ্ত ছিলেন। এই দেখে উনি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করেন, প্রচন্ড রেগে যান, এবং রেগে যাওয়ার পর উনি মানে যখন ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বরকে বলে যে তুমি বাড়ি থেকে চলে যাও, তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু ছেলেটি ওই পায়ে ধরে করে কোনোভাবে যা তুমি শাস্তি দেবে মেনে নেবো, আমি তোমাকেই ভালোবাসি, এইসব যা মন গড়া কথাবার্তা মেয়েটিকে বলে, এবং মেয়েটিও ভাবে যে নতুন বিয়ে হয়েছে এবং ভালোবেসে বিয়ে হয়েছে, একটা দুর্বলতা থেকে ছেলেটিকে ক্ষমা করে দেয়। কিন্তু কোনো এক সময় রাত্রির বেলা পরিচালিকার সাথে উনি ওই বাড়ির ছাদেই সঙ্গমে লিপ্ত অবস্থায় দেখেন, এবং বাজে কাজকর্ম অবস্থায় বাজে ভাবে দেখে ফেলেন, মানে সঙ্গমেই দেখে ফেলেন আর কি। সেই সময় উনি যখন বিরোধ করেন, সেই মুহূর্তে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়, এবং মেরে ফেলে পাশেই একটা জায়গায় মাটি চাপা দিয়ে ওইখানে একটা গাছ পুঁতে দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে যখন অনেক দিন হয়ে গেছে, তার মেয়ে আসছে না, 2-3 দিন হয়ে গেছে, মেয়ের খোঁজ পাচ্ছে না, যখন এসে দেখে তখন বাড়িটাও তালা মারা এবং তারও কোনো খোঁজ পাওয়া যায় না। এবং যখন শ্বশুর বাড়িতে যায় তখনও দেখে যে তার শ্বশুর বাড়িতে গেলেও তার ফ্যামিলির পুরো লোকই বেপাত্তা হয়ে গেছে, মানে কোথায় গেছে তারা কেউ জানে না, এবং তার মেয়েরও কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পরবর্তী সময়ে ওই বাড়িতে আরো 2-3 জন আসে, কিন্তু তারা কেউ থাকতে পারেনি, এবং তার মধ্যে একটা ফ্যামিলির নাকি বাচ্চা নাকি মারা যায় ওই বাড়িটায়। তারপর থেকে নাকি ওই বাড়িটায় নাকি মাঝে সাঝে রাত্রির বেলা একটা মহিলার চিৎকারের আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। তারপর থেকে ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনাটা শুনতে পেয়েছি আমরা। শোনার পর তো যাবো ঠিক করি, তো আমার বর বলছে আমি যাব না, তোর যদি যাওয়ার দরকার হয় তুই ভাই যা, আমি আমার ছেলেকে নিয়ে সেফলি জায়গায় যাবো, সেফলি জায়গায় থাকবো। ঠিক আছে। তো যার মুখে শুনেছি তাকে বলেছি তুই যাবি আমার সাথে, তো বলছে হ্যাঁ চলো। সে আবার তার বন্ধু বান্ধব 2-3 জনকে নিয়ে আমরা মোট 5 জন মিলে যাই ওই জায়গায়। তা ওই জায়গায় আর একটা জিনিস আছে, ওই জায়গাটাই যে মানে একটা কুয়ো রয়েছে। বহুকাল আগে ওই ছেলে দুটোই বলে যে বহুকাল আগে ওই কুয়োতে 2টো ছেলে নাকি পড়ে মারা যায়, কোনো একটা কারণে ওখানে গেছিল, কিছু একটা করে ওই কুয়োতে পড়ে মারা যায়। তো ওই কুয়োটা না মানে মোটামুটি মানে জল নেই, শুকনো শুকনো অবস্থা, এমনি মানে রাজস্থান শুকনো মানে মরুভূমি শুষ্ক এলাকা আর কি। তার শুষ্ক, জল নেই, ওই জায়গাটা দেখতে পাই। তো আমরা যখন পুরো বাড়িটা ঘুরছি তখনও কিন্তু কাউকে দেখতে পাইনি, শুধু আমরা ওই 4-5 জন লোকই মানে ছেলে মেয়েই রয়েছি আর কি। তা যখন পুরো বাড়িটা ঘুরছি, ভেতরটা ঢুকতে যাব এরকম সময় হঠাৎ ওই কুয়োর পাশে 2টো ছেলে না বসে রয়েছে, আমরা দেখতে পাই, প্রত্যেকেই দেখতে পাই। 2টো ছেলে, একটা ছেলে স্ট্রাইপ জামা পরা রয়েছে, আর একটা ফুল গেঞ্জি, মানে কালারটা ওই তোমার ওই হালকা তোমার সবজি কালার যেরকম হয়, হালকা গ্রিনিশ, ওরকম হালকা গ্রিনিশ কালারের গেঞ্জি পরে রয়েছে। আর একটা ছেলে পরে রয়েছে সাদা জামা, তার মধ্যে লাল স্ট্রাইপ রয়েছে। এটা কিন্তু দিনের বেলাতে, মানে আমরা যে সন্ধ্যেবেলা গেছি তা কিন্তু না, দিনের বেলাতেই ওটা আমরা দেখছি। তা আমরা না বসে রয়েছি এরকম গল্প, মানে আমরাও দেখছি, ভেতর করছি। তো আমার না ইচ্ছা ছিল একটু বিকেলবেলা আবার আসবো। তা তখন মোটামুটি দুপুর হয়ে গেছে। তা আমি বললাম যে দুপুরবেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে, তো ঘুরে মানে খেয়ে আবার আসবো এখানে। তা আমরা আবার হোটেলে ব্যাক করি।
ব্যাক করে আসার পর আমরা খেয়ে দিয়ে আবার বিকেলবেলা যাই, তখন সূর্যের আলো ফালো রয়েছে ওইখানে, সূর্যের আলো রয়েছে, তখনও দেখছি ওই দুটো ছেলে ওখানে বসে রয়েছে। এবার আমরা পাশ দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে যখন যাচ্ছি আমাদের না মনে হলো ওরা যেন মুখটা ঘুরিয়ে নিল আমাদের দেখে, মানে ওদের মুখটা দেখাবে না এরকম একটা ব্যাপার। তো আমরাও কিন্তু কোনো পাত্তা ফাত্তা দিইনি, আমরা যাচ্ছি। এবার ক্যামেরা নিয়ে এসেছি যে হ্যাঁ একটা কন্টেন্ট পাওয়া গেছে, ঠিক আছে চলো একটা দেখা যাবে এরকম বিষয়, এরকম ভিডিও তুলবো ইয়ে করছি। এমন সময় ঝুপ করে একটা আওয়াজ, এবার ঝুপ করে আওয়াজ, এবার আমরা যখন না সরি ঝুপ করে আওয়াজটা না, এবার আমরা তিনজন এরকম পেছনে আসছি আর দুজন সামনে রয়েছে, তারাও মোবাইল দিয়ে দেখছে, আমিও ভিডিও করছি। এমন সময় ওরা দুজন বলছে ওই ছেলেটাকে কেমন কেমন লাগছে না, হ্যাঁ এটা কিন্তু ওই পাশের ছেলেটাকে বলছে। তো ওরা না দাঁড়িয়ে পড়ে এবার আমরা যখন এগিয়ে ও বলছে দেখ ওদের মুখ দুটো কিরকম কিরকম লাগছে না, এরকম যখন আমাদের বলছে, ঠিক এই সময় ঝুপ করে আওয়াজ। এবার ঝুপ করে আওয়াজটা কোথায় হবে, এবার প্লেন জায়গা তো তোমার কোনো যে মানে পাহাড়ের ঢাল তাও না, মানে সমতল জায়গায় ঝুপ করে আওয়াজটা কোথায় হবে। এবার আমরা না চারিদিক খুঁজতে যে জায়গাটায় ঝুপ করে আওয়াজ হয়েছে ওর চারপাশটা এবং তার কুয়ো, আমরা যে ওই জায়গাটায় গেছি এবং যে জায়গাটায় বসেছিল তার থেকে কুয়োটা কিন্তু বেশ খানিকটা দূরে। ওখান থেকে যদি ছেলে দুটো হেঁটে ওই কুয়োতে ঝাঁপও মারে তাতেও আমরা দেখতে পাবো, কারণ দিনের আলো পরিষ্কার রয়েছে, কোনো টর্চের আলোতে দেখা যাবে এরকম না, দিনের আলো ফ্যাটে রয়েছে। তো ওরকম ঝুপ করে আওয়াজ হলো আর ওই ছেলে দুটো একদম চোখের নিমিষে গায়েব হয়ে গেল। এবার আমরা না চারিদিকে খুঁজছি যে কি হলো, এবার টর্চ মেরে ওই কুয়োটা তো অন্ধকার, কুয়োতে মেরে দেখছি কিছুই নেই। তারপরে এটা বিশ্বাস করবে কিনা জানি না, ওরকম আমরা যখন খুঁজছি চারিদিকে ওই ছেলে দুটো কোথায় গেল, ঠিক ওই সময় ওই আমাদের সাথে আর একটা ছেলে ছিল, ও বলছে ওই দেখো ওই ছেলে দুটো ছাদে কি করছে। এবার বলি যেহেতু ভাঙাচোরা ছাদ, ওই ছাদে যাওয়ার কিন্তু কোনো ব্যবস্থাও নেই, ভেতরে ঢুকে আমরা দেখেছি তার আগে সকালবেলা যে ছাদে যাবে, ওই দুটো দেখি পেছন ঘুরে একদম ধারে একদম আমাদের উল্টো দিকে মানে ইয়ে করে মুখ ফুক দেখা যাচ্ছে না, পেছনটা ওরকম কালো কালো চুল, ওরকম স্টাইল প্যান্ট পরে দুজন দাঁড়িয়ে আছে পুরো পরপর। আমরা না দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তার কিছুক্ষণের মধ্যে ওরকম আবার ঝপাং করে আওয়াজ, ওরকম ঝুপ করে আওয়াজ। আমরা যখন আবার চারিপাশে দেখছি ওরকম খুঁজে বেড়াচ্ছি ওই ছেলে দুটো কোথায় গেছে, এবং ততক্ষণে বুঝে গেছি যে কি হচ্ছে। বিশ্বাস করবে না, ওই ছেলে দুটো যে জায়গাটা দিয়ে আমরা ঢুকেছি দেখছি ওই জায়গাটার ওই এন্ট্রেন্সের সামনেটায় দাঁড়িয়ে ওরা ওইখানটা পেছন ঘুরে দুজন দাঁড়িয়ে রয়েছে। ওই দেখে আর বিশ্বাস করো আমাদের আর ক্ষমতা ছিল না, আমরা পেছনে ওই কোনো রকম জঙ্গল ফঙ্গল ডিঙিয়ে আবার যে যার মতন ইয়েতে চলে আসি হোটেলে আসার পর রীতিমতো মানে দুজনের তো জ্বর চলে আসে, তারা ভুলভাল বকতে থাকে, ওই ছেলে দুটোকে বলছে আমরা দেখতে পাচ্ছি ওই ছেলে দুটো রয়েছে। পরবর্তী ক্ষেত্রে ওই বাড়িতে যখন যাই ঝাড়ানো হয় এবং নিজেও আমি ঝাড়ি ফাড়ি, তারপরে আর আমাদের সাথে কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই হচ্ছে অদ্ভুত ব্যাপার, তিনবার আমরা নিজেরা দেখেছি এবং পুরো মানুষ, হাত ফাত গুলো পুরো মানুষের মতন, কারণ দিনের বেলা কোনো ভূত দেখা, কোনো অবয়ব দেখার কোনো ব্যাপার নেই। পুরো লম্বা, বেশ একটা ছেলে বেশ কিছুটা লম্বা এবং আর একটা ছেলে একটু হাইটে শর্ট, যে ছেলেটা গেঞ্জি পরে আছে, প্যান্ট বোঝা যাচ্ছে একটা মানে একদম কালচে আর একটা একটু মানে একটা জিন্স আর একটা কালচে প্যান্ট এরকম পরে দাঁড়িয়ে রয়েছে। মানে চোখের ভুল কি করে হতে পারে, 5 জনই চোখের ভুল দেখলাম, তুমি ভাবো। এটা আমাদের সাথে ঘটেছিল। মানে ও পরবর্তী সময়ে নাকি জানা যায়
ওই ছেলে দুটোকেও নাকি দেখা যায় ওইটার সাথে, যে ছেলে দুটোই কুয়োয় পড়ে মারা গেছিল ওই ছেলে দুটোকেই নাকি আমরা পরবর্তী সময়ে দেখেছি। ওখানকার গ্রামবাসীরা নাকি এখনো দেখতে পায়, এখনো ওই রুবিজ হাউসের কাছাকাছি গেলে ওই রুবির কান্নার আওয়াজ, রুবির চিৎকারের আওয়াজ এবং ওই দুটো ছেলেকে দেখা যায়। তারা কিন্তু কোনো ক্ষতি, মানে তারা বাইরে বেরিয়ে এসে ক্ষতি করছে বা কাউকে ভয় দেখাচ্ছে তা কিন্তু না, কিন্তু এরকম দেখা যায় ওই বাড়িটার। তো এইটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। বেসিক্যালি ছিল হচ্ছে ওই মেয়েটিকে মার্ডার করে দিয়েছিল, একটা ওই প্রতিবাদ জানিয়েছিল। ওর পর থেকে আরো 2-3টে নাকি ফ্যামিলি এসেছিল, তারাও নাকি ওরকম চিৎকার চেঁচামেচি শুনতে পেত। এবং একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও নাকি ওই খেলতে গিয়ে ওই যেখানটায় রুবির কবরটা পাওয়া গেছিল পরবর্তী সময় ওইখানটা মৃত অবস্থায় পাওয়া গেছিল। এবং ওই দুটো ছেলে কি করতে এসছিল বহুকাল বাদে, কিন্তু হ্যাঁ ওই দুটো ছেলে কি করতে এসছিল এবং কেন ওখানে পড়ে যায় গ্রামের লোক কিন্তু জানে না, যেহেতু ওই বাড়িটা অনেকটা পেছনে মানে গ্রাম থেকে, এবং তার সামনে ক্ষেত খামার রয়েছে, আশেপাশে বাড়ি ঘর দুয়ারও নেই যে আশেপাশে গ্রামগুলো যে বলতে পারবে। এবং যারা পুরনো বাসিন্দা, অনেক পুরনো আগেকার দিনের যারা রয়েছে তারা এই ঘটনাটা বলেছে। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ওই জানা যায় যে ওটাই রুবির হাউস ছিল, ওর মানে বর ওরকম মানে মেরে ফেলে দিয়েছিল ওকে, তারপর থেকে নাকি কেউ থাকতে পারে না, এটা ওখানকার প্রচলিত। তারপরে ওই দুটো ছেলেকে ওরকম দেখা যায়। তো এটা যে আজও মানে সত্যি কথা যে ওই দুটো ছেলেকে দেখা যায় এবং বিভিন্ন সময় এটা। হ্যাঁ, ছেলেগুলো কে ছিল সেটা কি জানা গেছিল? ছেলেগুলো ওই গ্রামেরই ছেলে ছিল, তারা নাকি ওই রুবির হাউসে ওরকম ওই চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে তারা নাকি ওই গ্রামেরই হয় না যে চ্যালেঞ্জ করে চলে যায় যে হ্যাঁ থাকবো, ওই দুটো ছেলেও নাকি ওখানে চ্যালেঞ্জ করে এসেছিল, ওই গ্রামের লোকেরা যেটুকু বলেছে আমাদের। তারপরে হয়তো কোনোভাবে পড়ে গেছিল। তোমাদের ওইসব সাইডে এইসব জিনিসপত্রগুলো খুব হয় তাই না? হ্যাঁ, রাজস্থান বলতে পারো বাবা। এমনিতেই ধরো কুলধারা বলো, ভাঙ্গার বলো, এই সকল জায়গাতেই তো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এরকম প্যারানর্মাল অ্যাসপেক্ট প্রচলিত রয়েছে, ঠিক আছে? তার সাথে সাথে শুধু তা না, নাহারগড় ফোর্ট বলো, জয়গড় ফোর্ট বলো, বিভিন্ন ফোর্ট গুলোতে তোমার এরকম ঘটনা পাওয়া যায়। তোমাদের খুব কাছে আমাদের ওখান থেকে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি হরিয়ানা আর রাজস্থানের বর্ডারের পাশাপাশি থাকি, মানে আমার এখান থেকে রাজস্থান বর্ডার 2 কিলোমিটার। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। মানে আমার বাড়িটার, আমার ফ্ল্যাটটা কি বলতো, মানে আমার রান্নাঘর, তারপর ডাইনিং, আর একটা কিচেন, আর একটা বাথরুম, বারান্দা, এই দিকটা হচ্ছে তোমার হরিয়ানার টাওয়ারটা ধরে ফোনে। আবার আমি যখন 2টো বেডরুমে আসি, 2টো বেডরুমের ব্যালকনিতে যাই, তখন আবার রাজস্থানের টাওয়ারটা ধরে। আরে এটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে এক অদ্ভুত ব্যাপার, মানে আমি যদি এই ঘর থেকে ওই ঘরে যাই অনেক সময় শুনতে পায় না, কেটে যায়, প্রবলেমটা হয়। আবার যখন এই ঘরে আসি অনেক সময় লাইনে একটু ক্যারক্যার করে আবার ধরে যায়। মানে একটা অদ্ভুত ব্যাপার, মানে আমাদের এই 2টো বেডরুম বারান্দাতে, পেছনের বারান্দাতে ধরে হচ্ছে রাজস্থানের টাওয়ার, সামনের দিকে ধরে হচ্ছে হরিয়ানার টাওয়ার। দুটো যে ঘটনা শেয়ার করলাম অমৃতা, দুটোই খুব মারাত্মক ঘটনা ছিল, দুটোই মারাত্মক। আজকের এই দুটো ঘটনা, একটা রাস্তা আর একটা বাড়ি, কিন্তু দুটো জায়গাতেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রেজেন্স। যদি তুমি কখনো এমন কিছু অনুভব করে থাকো যা লজিক দিয়ে বোঝানো যায় না, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নিজের অভিজ্ঞতা পাঠাও। হয়তো তোমারই ঘটনা পরের ঘোষলি কল রেকর্ডিংয়ে আসবে। এছাড়াও আমার থেকে স্পিরিচুয়াল হেল্প নিতে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে, তন্ত্র রিলেটেড কোনো হেল্প নিতে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।
Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে